আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে। তো গতকালকে আপনার যে চিরায়ত বলবিদ্যার অধ্যায় 2 ল্যাগ্রাঞ্জিয়ান যে সূত্রায়ন, ওইখান থেকে আপনার ক বিভাগের যে প্রশ্নগুলা ওগুলা করাইছি। তো আজকে হচ্ছে আপনার ঘ বিভাগ অর্থাৎ খ আর ঘ যেগুলো আছে ওগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলা খুবই জটিল এবং অনেক বড় বড়। আপনারা যারা গাইড থেকে করছেন বা বই থেকে করছেন তারা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে যে কিভাবে কি হয়েছে, ঠিক আছে? গাইডে বিশেষ করে যে গাইডে যেগুলো দেওয়া আছে অ্যান্সার সলভ যেগুলো দেওয়া আছে এগুলা মানে না বোঝার মতো, ঠিক আছে? মানে কেউ এগুলো বুঝতে পারবে না এমনভাবে সলভগুলো দিছে। সো আমি আশা করি যে যারা আমার ক্লাসটা করবেন আশা করি বুঝতে পারবেন যে কী কোত্থেকে কী হয়েছে, ঠিক আছে? তো চলেন শুরু করি। তো গ বিভাগের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন ওইখান থেকে শুরু করব প্রথমে, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ইম্পর্টেন্টগুলো শেষ হওয়ার পর দেন হচ্ছে বাকিগুলো করাবো। তো ইম্পর্টেন্টের মধ্যে যেটা প্রথমে পড়ে সেটা হচ্ছে যে আমি লিখি, দেখেন এটা অনেকবার আসছে, গ বিভাগ। এই অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে মূলত আপনার সূত্রের উপর, অর্থাৎ বিভিন্ন সূত্র, যেমন হ্যামিল্টনের সূত্র, ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণের সূত্র, তারপর হচ্ছে অয়লারের সূত্র। এই কারণে এই প্রশ্নগুলো একটু জটিল, মানে একটা প্রশ্নের মধ্যে সবগুলো সূত্র চলে আসে, ঠিক আছে? যে এই উপপাদ্য অনুসারে এটা হবে, এই সূত্র অনুসারে এটা হবে, যার কারণে এই অধ্যায়টা একটু জটিল। আচ্ছা দেখেন, শক্তির সংরক্ষণ নীতি থেকে দেখাও যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্লাস বি, সর্বদা ধ্রুবক। আচ্ছা, এই হচ্ছে এটা দেখেন কতবার আসছে, আমি কি লিখি 2012, 15, 17, 19, 21। তাহলে দেখেন কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 বছর পর পর আসতেছে, এখানে আমি এটাকে 3 দিব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখেন প্রশ্ন কি বলছে আগে এটা বুঝেন, যে বলছে যে শক্তি সংরক্ষণ নীতি থেকে দেখাও যায়। তাহলে শক্তি সংরক্ষণ নীতি আমরা পড়ছি, এগুলা ইন্টারে পড়ছি। তো শক্তি সংরক্ষণশীলতার নীতি থেকে দেখাও যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্লাস বি। তাহলে এই অধ্যায়ের মধ্যে যে এসটা এটাকে আমরা বলি হ্যামিল্টন, ঠিক আছে? আর টি প্লাস বি, টিটা হচ্ছে কি গতিশক্তি আর বিটা হচ্ছে কি বিভব শক্তি। তাহলে বলছে যে শক্তি সংরক্ষণ নীতি থেকে দেখাতে বলছে যে এই গতিশক্তি আর বিভব শক্তির যোগফলের যে মানটা এটা হবে কিসের সমান? হ্যামিল্টনের সমান, ঠিক আছে? এটাই বলছে যে প্রমাণ করতে। তা আমরা হচ্ছে মূলত এখানে হ্যামিল্টনের সূত্রটা আসবে, যেহেতু এস আছে, দেন আপনার গতিশক্তি আসবে, বিভব শক্তি আসবে, হ্যাঁ, আর হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণেরটাও আসবে, সবই আসবে, ভরবেগও আসবে। দেন ওখানে এগুলো সব বসায় আমরা কি করব, এটার থেকে আমরা এই এস ইজ ইকুয়াল টু টি প্লাস বি এটা কী করব, বের করলে আমাদের অ্যান্সার শেষ। তো দেখেন শুরু করি। তো আমরা জানি যে গতকালকে যে পড়াইছিলাম, আমরা জানি যে হ্যামিল্টনিয়ান কি, কালকে পড়াইছিলাম যে হ্যামিল্টনিয়ান কাকে বলে। তো হ্যামিল্টনের বলছিলাম যে যদি হ্যামিল্টনের বলছিলাম কি, অর্থাৎ একটা গতিময় ব্যবস্থায় যখন সাধারণ স্থানাঙ্ক এবং সাধারণ ভরবেগ থাকে, তখন সেক্ষেত্রে যদি কি হয়, সেক্ষেত্রে যদি ল্যাগ্রাঞ্জিয়ান যে অপেক্ষকগুলো অর্থাৎ এল, ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এল, অর্থাৎ এল যদি অপেক্ষক হয় তখন সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখেন আমরা কি লিখতে পারি এখান থেকে, যে আমি লিখি আগে হ্যামিল্টনিয়ান এস কে ল্যাগ্রাঞ্জিয়ান এল এর সাপেক্ষে সংজ্ঞায়িত করলে পাওয়া যায় কি? তাহলে কালকে আমরা কি পাইছি? এস ইজ ইকুয়াল টু পাইছি যে সিগমা, তারপরে যদি আমি ধরেন জে নিলে তাহলে এখানে কি হবে? পি জে হবে, অর্থাৎ সাধারণ ভরবেগ ইন্টু তারপরে কি সাধারণ ভরবেগ ইন্টু সাধারণ বেগ, এটার গুণফল থেকে কি হবে? ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ বিয়োগ
অর্থাৎ এটাই আমরা কি পড়ছিলাম কালকে, এই জিনিসটাকে বলে কি হ্যামিল্টনিয়ান, ঠিক আছে। এটাকে এস ইজ ইকুয়াল টু এই সূত্রটা, তো এটা কালকের পড়া। তাহলে আমরা এটা এখন কি লিখলাম, আমরা জানি যে হ্যামিল্টনিয়ান এসকে ল্যাগ্রাঞ্জিয়ান এল এর সাপেক্ষে সংজ্ঞায়িত করলে পাওয়া যায় কি এস ইজ ইকুয়াল টু সিগমা জে পি জে ইন্টু কিউ জে ডট মাইনাস এল, ঠিক আছে। এখন এখানে পি জেটা কি কালকে এগুলো পড়াইছি, যে পি জেটা কি, পি জেটা হচ্ছে কি এখানে দেখেন আমি লিখি, এখানে পি জে হচ্ছে সাধারণ ভরবেগ, কালকে সাধারণ বেগ পড়াইছি, ভরবেগের সূত্র লিখছি, বাট সাধারণ ভরবেগটা কি ওটা বলি নাই। তো দেখেন সাধারণ ভরবেগ যা হচ্ছে কি, যা আমি লিখে দিই, ল্যাগ্রাঞ্জিয়ান সাধারণ বেগের সাপেক্ষে আংশিক অন্তরক। তা যারা কালকে ক্লাস করছেন তারা বুঝছেন যে আমি কি লিখছি, এটা এখন কি লিখতে হবে এটা আপনারা অলরেডি জেনে গেছেন। তাহলে অন্তরক অর্থাৎ কি হবে, তাহলে অর্থাৎ যে পি যেগুলোটা আমরা লিখতে পারি, দেখেন সাধারণ ভরবেগ যার ল্যাগ্রাঞ্জিয়ান তাহলে হচ্ছে এল, সাধারণ বেগের সাপেক্ষে, তাহলে সাধারণ বেগটা কি, সাধারণ বেগটা আমরা জানি কি, সাধারণ বেগটা জানি কিউ জে ডট, এটা যেহেতু পি জে তাহলে কিউ জে ডট, তাহলে এটা যে আংশিক অন্তরীকরণ তাহলে ডি বাই ডি, ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভ। তাহলে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের সাধারণ কি ভরবেগ, ঠিক আছে। এটা হচ্ছে কি সাধারণ ভরবেগ, এটাকে আমরা 2 নাম্বার দিই, এই হচ্ছে সাধারণ ভরবেগ। তো আপনার পরীক্ষার সময় এটা এইগুলো লেখার দরকার নেই যে ফি যে ইকুয়াল টু সাধারণ ভরবেগ, যা লেখা শুধু লিখবেন যে এখানে ফি যে ইকুয়াল টু সাধারণ ভরবেগ, এগুলো হচ্ছে বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। তারপর সূত্রটা লিখবেন যে ফি যে ইকুয়াল টু ডিএল বাই ডি কিউ ডট জে। হ্যাঁ, তাহলে দেখেন ল্যাগ্রাঞ্জিয়ান বলছিল, দেখেন কি বলছে আমরা জানি, এটাও বিজ্ঞানীরা বলছে যে আবিষ্কার করছে যে সংরক্ষণশীল সিস্টেম অনুসারে গতিশক্তিকে ই কে বলে, আবার কি বলে টি, ঠিক আছে। যেভাবে লেখেন গতিশক্তি টি এবং বিভব শক্তি ইপি বা কি ভি, বিভব শক্তি ভি এর পার্থক্য হয় ল্যাগ্রাঞ্জিয়ান এল এর সমান, ঠিক আছে। তো এটাও আপনারা যে প্রমাণ করছে যে সংরক্ষণশীলতার সিস্টেম অনুসারে আমরা বলতে পারি যে গতিশক্তি টি এবং বিভব শক্তি ভি এর যে পার্থক্যটা তার সমান হবে কি এল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এল ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার কি, এল ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস ভি। তাহলে কি গতিশক্তি এবং বিভবশক্তির পার্থক্যকে আমরা কি বলবো, এল বলবো, ল্যাগ্রাঞ্জিয়ান বলবো, ঠিক আছে। তো এগুলো আমি এই কারণে আগে বলছিলাম যে এই অধ্যায়ের যে অঙ্কগুলো এগুলোর মধ্যে মূলত এই বারবার সূত্রগুলো আসবে, বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন সূত্র যারা যে তৈরি করছে ওগুলোই আসবে। তো ওইখান থেকে সূত্র থেকে আমরা লিখছি যে সংরক্ষণ সিস্টেম অনুসারে আমরা বলতে পারি যে গতিশক্তি টি এবং বিভবশক্তি বি এর পার্থক্য হয় ল্যাগ্রাঞ্জিয়ানের এল এর সমান, তাহলে এল ইজ ইকুয়াল টু কি টি মাইনাস ভি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আরেকটা হচ্ছে যে যেহেতু ল্যাগ্রাঞ্জিয়ান আসছে তার মানে ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে গতিশক্তি কি হয়, দেখেন আবার আমরা জানি দেখছেন আমরা জানি যে গতিশক্তি টি এর সাথে সাধারণ বেগের সম্পর্ক একটি দ্বিঘাত সমমাত্রিক ফাংশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে যখন আপনার ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ আসে তখন সেই ক্ষেত্রে আমরা যখন গতিশক্তি পাবো সেই গতিশক্তির সাথে সাধারণ বেগের যে সম্পর্কটা সেই সম্পর্কটা হয় একটা কি, যত সম্পর্কের ফলে যে ফাংশনটা তৈরি হয় সেই ফাংশনটা হয় একটা কি দ্বিঘাত সমমাত্রিক ফাংশন। দ্বিঘাত সমমাত্রিক ফাংশনটা কীভাবে লেখে দেখেন, তাহলে এখন আমরা গতিশক্তি পাইছি, গতিশক্তির সাথে যে বেগের সম্পর্ক আমরা দেখেন সূত্রটা জানি কি টি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, গতিশক্তির সূত্র এটা আমরা সবাই জানি। তাহলে এখন তো এটা হবে না, কারণ এটা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জিয়ান অর্থাৎ হ্যামিল্টন পদ্ধতিতে করতেছি। তাহলে সেক্ষেত্রে আপনার যদি এখন এখানে কি হয় সিগমা হয়, তাহলে হাফ ইন্টু এম বি স্কোয়ার না, তো বি স্কোয়ারটাকে যদি আমরা ধরেন বি স্কোয়ারটাকে যদি ডট ডট দিই অর্থাৎ দুইটা বি, ঠিক আছে, বি স্কোয়ারকে ভাঙছি তাহলে সহজ হবে বুঝতে। তাহলে হাফটাকে বাইর করে নিয়ে আসলে এখানে যদি সিগমা হয়, তাহলে এখন যেহেতু এখানে বি দুইটা, তাহলে দেখেন এভাবে মনে রাখবেন যেহেতু বি দুইটা
ইয়ে করছি লিখছি, তার মানে এখানে এখন দুইটা স্থানাঙ্ক হবে। তো দুইটা স্থানাঙ্ক যদি আমি জে কে নিই, ঠিক আছে, জে কে নিই, তাহলে সেই ক্ষেত্রে হবে বি এই জে বি জে না, স্থানাঙ্ক যেহেতু নিছি তখন সেক্ষেত্রে হবে কিউ জে, অর্থাৎ এখানে তো বি হবে না, এখানে হবে কি, এখানে হবে আপনার সাধারণ বেগ, ঠিক আছে, এখানে হবে সাধারণ বেগ, এখানে তো কি হবে না, বি হবে না। তাহলে হচ্ছে কিউ, যেহেতু জে কে নিছি স্থানাঙ্ক, সেক্ষেত্রে হচ্ছে কি এ কিউ জে ডট, আর একটা হচ্ছে কিউ কে ডট, আর এমটা হবে কি এম জে কে, ঠিক আছে। এখানে এম জেটা হচ্ছে এক ধ্রুবক আর কি, লিখে দিবেন যে এম জে হচ্ছে কি একটা ধ্রুবক, ঠিক আছে, এম জে হচ্ছে ধ্রুবক। এ হচ্ছে আপনার টি ইকুয়াল টু আমরা এটা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা পেলাম। এখন দেখেন আমি লিখবো যে এখন আশা করি কাজ শেষ আমাদের। এখন 2 নং সমীকরণে এল এর মান বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা কি পাইছি, 2 নম্বর সমীকরণ পাইছি যে সাধারণ ভরবেগ ইকুয়াল টু হচ্ছে কি ডিএল বাই ডি কিউ জে ডট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি এল এর মানটা বসাই, এল এর ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এল ইকুয়াল টু পেয়েছি টি মাইনাস ভি, তাহলে হচ্ছে পি জে ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস ভি বাই হচ্ছে ডি কিউ জে ডট, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এখন বাংলা লিখি, তাহলে হচ্ছে ডিটি বাই ডি কিউ জে ডট মাইনাস ডিবি বাই ডি কিউ জে ডট, ঠিক আছে। তাহলে দেখেন আমরা জানি, আবার লিখতেছি, আমরা জানি যে বিভব শক্তি বেগ বা সাধারণ বেগের উপর কি না নির্ভরশীল নয়, এটা আমরা সবাই জানি। সাধারণ বেগের উপর বিভব শক্তি কি হয় না, বেগের উপর নির্ভরশীল হয় না। বিভব শক্তি বি বা সাধারণ বেগের উপর নির্ভরশীল নয়। যেহেতু নির্ভরশীল নয়, তার মানে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। নির্ভরশীল না হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে এখানে বিভব শক্তি কোনটা, ডিবি, তাহলে ডিবি বাই ডি কিউ জে ডটটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা পাইছি থাকবে শুধু কি পি জে ইজ ইকুয়াল টু ডিটি বাই ডি কিউ জে ডট, ঠিক আছে। তাহলে এই পি জে এর মানটা পাইছি আমরা। তাহলে দেখেন এখন যদি আরেকটা জিনিস, এখন যদি টি সাধারণ বেগের একটি সমাত্রিক দ্বিঘাত অপেক্ষক হয়, তাহলে অয়লারের, দেখছেন আরেকটা সূত্র আসছে যে অয়লারের সমমাত্রিক অপেক্ষক উপপাদ্য, অয়লারের উপপাদ্য, অপেক্ষক উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। দেখছেন আরেকটা, মানে এগুলো সব হচ্ছে আপনার যে সূত্রগুলো, এগুলো থেকে অঙ্কগুলো করতে হয়, আমরা লিখতে পারি। আচ্ছা দেখেন, তাহলে এখন যদি টি সাধারণ বেগের একটি সমমাত্রিক, অর্থাৎ টিটা কি গতিশক্তি, তাহলে গতিশক্তিটা যদি সাধারণ বেগের একটি সমমাত্রিক দ্বিঘাত অপেক্ষক হয়, ঠিক আছে, অর্থাৎ সাধারণ বেগের কি গতিশক্তি, তাহলে গতিশক্তি যদি সাধারণ বেগের একটি সমমাত্রিক দ্বিঘাত অপেক্ষক হয়, সেই ক্ষেত্রে আমরা অয়লারের অপেক্ষিক উপপাদ্য অনুসারে লিখতে পারি যে সিগমা জে পি জে ইন্টু কিউ জে ডট ইজ ইকুয়াল টু হবে কি 2t, অর্থাৎ গতিশক্তির দ্বিগুণ, ঠিক আছে, গতিশক্তির 2 গুণ, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার অয়লারের যে সমমাত্রিক অপেক্ষক উপপাদ্য। তিনি ওইখানে বলছে যদি কি হয়, গতিশক্তি যদি সাধারণ বেগের একটা সমমাত্রিক দিকের অপেক্ষক হয়, সেক্ষেত্রে আমরা এটা কী করতে পারবো, লিখতে পারবো, ঠিক আছে, এটা লিখতে পারবো। তাহলে দেখেন এখন যে পিজে এবং কিউজে ডট, এটার মান যদি আমরা সমীকরণ 1 নংয়ে বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক কি শেষ, ঠিক আছে। তাহলে পিজে কিউজে, আচ্ছা এই পুরাটার মান যদি আমরা দেখেন 1 নংয়ে যদি বসিয়ে দিই এই পুরাটার মান, ঠিক আছে, এই পুরাটার মান যদি আমরা, অর্থাৎ এটার পুরাটার মান কি 2t, এই 2tটা যদি আমরা 1 নংয়ে বসিয়ে দিই, 1 নং সমীকরণ কোনটা, প্রথমে যেটা লিখছি আমি হ্যামিল্টনিয়ান যে সমীকরণটা এটা, তাহলে এটার মধ্যে যদি আমি বসিয়ে দিই, তাহলে দেখেন কি হয়, তাহলে বসিয়ে পাই 1 নংয়ে এই মান বসিয়ে পাই এস ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখেন আমি আগে সূত্রটা লিখি, কিউজে ডট মাইনাস এল, তাহলে এই পুরোটার মান কি 2t মাইনাস হচ্ছে এল এর মান কি, এল এর মান হচ্ছে টি মাইনাস বি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার
আর 2t মাইনাস টি মাইনাস মাইনাসে প্লাস ভি, টি টি কাটা গেলে থাকে কি এস ইজ ইকুয়াল টু টি প্লাস বি। এই হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। তো দেখেন এস ইজ ইকুয়াল টু টি প্লাস বি আসছে। পরবর্তীতে এটা তো অ্যান্সার হয়ে গেছে, তার পরবর্তী তারপরে একটু লিখে দিবেন যে এখান থেকে দেখা যাচ্ছে যে সংরক্ষণশীলতা সিস্টেমের জন্য, দেখেন সংরক্ষণশীলতা সিস্টেমের জন্য বিভব শক্তি সাধারণ বেগের উপর নির্ভরশীল, ঠিক আছে, বিভব শক্তি কিসের উপর নির্ভরশীল? সাধারণ বেগের উপর নির্ভরশীল, এবং গতিশক্তি সাধারণ বেগের একটি সমমাত্রিক দ্বিঘাত অপেক্ষক, ঠিক আছে। বিভব শক্তি সাধারণ বেগের উপর নির্ভরশীল নয়, এটা লিখবেন। আমি বলছি যে দেখা যাচ্ছে যে সংরক্ষণশীলতা সিস্টেমের জন্য বিভব শক্তি সাধারণ যে বেগের উপর সেটার উপর কি নয়, নির্ভরশীল নয়, কিন্তু গতিশক্তি যেটা সেটা কি হয়, সেটা হচ্ছে সাধারণ বেগের একটি কি হচ্ছে, সমমাত্রিক দ্বিঘাত অপেক্ষক হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আপনার হ্যামিল্টনের যে মোট শক্তি অর্থাৎ এস ইজ ইকুয়াল টু হবে কি গতিশক্তি টি প্লাস বি এর সমান, গতিশক্তি বিভব শক্তির যোগফলের সমান, ঠিক আছে। তো পরবর্তী লাস্টে দিয়ে এটা লিখে দিবেন, সমস্যা না, আমার নোটে আছে, আপনারা যারা উঠান না সমস্যা না, আপনার নোটে আমার আছে, ওইখান থেকে উঠে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আপনারা চাইলে এটা বইতে দেখতে পারবেন, বইতেও অ্যান্সার মিলছে, সবই করছে, বাট কি থেকে কি হয়েছে আপনারা কেউ বুঝতে পারবেন না, কারণ এই যে সূত্রগুলো লিখছে ওরা এগুলো বলে দেয় না যে এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে, মানে ধাপে ধাপে করা শেষ ওদের, কিন্তু বাট কোনটা থেকে কি আসছে ওগুলো কিছুই বলে নাই। তো আমি বলে দিলাম যে কীভাবে কি হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝছেন। তো পরবর্তী অঙ্কটা দেখেন এবার, পরবর্তীটা আরও ইম্পর্টেন্ট। আচ্ছা 2 নাম্বার হ্যামিল্টনের নীতি থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা করো, ঠিক আছে। দেখেন এটা কতবার আসছে, এটা হচ্ছে আপনার 2013, তারপরে 15, 18 এবং 20 আসছে। তাহলে এটাও কি খুব ইম্পর্টেন্ট, আমি স্ট্রাইকটা দিয়ে রাখি, আসার সম্ভাবনা আছে। আচ্ছা তাহলে দেখেন এটার ক্ষেত্রে বলছে যে হ্যামিল্টনের নীতি থেকে, তাহলে হ্যামিল্টনের সূত্রটা আসবে, হ্যাঁ, দেন হচ্ছে আপনার নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে আমরা হ্যামিল্টনের যে নীতিটা ওইখান থেকে আমরা তাহলে ওইখান থেকে আমরা কি বের করবো, এফ ইজ ইকুয়াল টু এম, এটা প্রমাণ করবো। তো হ্যামিল্টন নীতিটা কি হচ্ছে, পরিবর্তনশীল যে নীতিটা পড়াইছিলাম কালকে, পরিবর্তনশীল, দেখি আমি দাঁড়ান, পরিবর্তনশীল হ্যাঁ, পরিবর্তনশীল যে নীতিটা পড়াইছি, তো ওইখানের কাজ আছে এখানে, ঠিক আছে। দেখেন শুরু করি, তাহলে প্রথমে বলবেন যে দড়ি এম ভরের একটি বস্তুর উপর এফ বল ক্রিয়া করায় বস্তুটি আর এক্স ওয়াই জেড অর্থাৎ ত্রিমাত্রিকটা যদি আমি বিবেচনা করি, অর্থাৎ এক্স অক্ষ বা এক্স বরাবর, জেড বরাবর, ওয়াই বরাবর কি হচ্ছে, গতিশীল হলো, ঠিক আছে, ধরে নিলাম আর কি গতিশীল হলো। তাহলে এক্স অক্ষ বরাবর কণার সরণ, যে বস্তুটা সেই বস্তুটার সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, জেড অক্ষ বরাবর সরণ, আর হচ্ছে সরণ। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা জানি গতিশক্তি টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এম বি স্কোয়ার, যেহেতু এখানে বিটাকে আমরা কি বেগ, তাহলে হচ্ছে বস্তুটার বেগ কোন দিকে যাচ্ছে, যেহেতু এখানে বস্তুটার যে সরণগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে হাফ এম, এখানে যদি মডুলাস দিই তাহলে হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে এখানে লিখে দিবেন যে বি সমান সমান আর, তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার দিই তাহলে হচ্ছে এখানে। এখন দেখেন আমরা জানি যে সম্পাদিত কাজ যেটা, অর্থাৎ যদি একটা কণার উপর যদি বল কাজ করে, ঠিক আছে, একটা কণার উপর যদি বা বস্তুর উপর বল ক্রিয়া করলে তার কি হয়, সরণ হয়। তো সে সরণটাকে আমরা কি বলি, ভার্চুয়াল সরণ ধরে নিতে পারি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডেল্টা আর। তাহলে এখানে ডেল্টা আরটা কি বলছি, ডেল্টা আরটা বলছি কি ভার্চুয়াল সরণ, ঠিক আছে, ভার্চুয়াল সরণ। আচ্ছা এই গেল হচ্ছে এটা। তাহলে দেখেন, তাহলে আমরা আরেকটা জানি, যে জিনিসটা জানি যে সংরক্ষণশীল যে সংরক্ষণশীল যে বলটা, ওইটার ক্ষেত্রে আমরা
জানি যে সম্পাদিত কাজটা হয় কি বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তনের সমান, ঠিক আছে। যে সম্পাদিত কাজটা সেই কাজটা হয় কি বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তনের সমান। তাহলে ওইখান থেকে আমরা লিখতে পারি যে দেখেন কি বলছি আমি, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা জানি যে সম্পাদিত কাজটা, তাহলে সম্পাদিত কাজটা কি ডেল্টা ডাব্লিউ হয় কি বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তনের সমান। তাহলে বিভব শক্তি হচ্ছে কি বি, তার পরিবর্তনকে যদি আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি তাহলে তার পরিবর্তনের, তা দেখেন বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তনের, তাহলে দেখেন ঋণাত্মক পরিবর্তনের সমান। তাহলে এটা হচ্ছে কি এখান থেকে আমরা বলতে পারি যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে সম্পাদিত কাজটা হয় তার বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তনের সমান। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি দেখেন এটা পরিবর্তে আমরা কি এটা যদি বসাই দিই তাহলে এফ ইন্টু ডেল্টা আর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা বি, ঠিক আছে। তাহলে এটা আমরা রেখে দিলাম। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, বিভব শক্তির একটা মান পেয়ে গেলাম, ঠিক আছে। বিভব শক্তির পরিবর্তন, এটা হচ্ছে কি বিভব শক্তি না, এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। তাহলে বিভব শক্তির পরিবর্তন একটা কি মান পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা পরিবর্তনশীল নীতি থেকে লিখতে পারি, সুতরাং পরিবর্তনশীল নীতি থেকে লিখতে পারি, পরিবর্তনশীল নীতি থেকে লিখতে পারি, এটা কালকে পড়াইছি যে কতে যে কীভাবে কী হয়েছে, তো এখন এখানে আর আলোচনা করব না, যে ডেল্টা T2 T1, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে ল্যাগ্রাজিয়ান, এটাকে ডিটি করলে এটার কি হয় যে ক্রিয়াটা সেটা হয় কি শূন্য, ঠিক আছে। এটা কালকে পড়াইছি, এটার কি হয় ক্রিয়াটা কি হয় শূন্য হয়। তাহলে দেখেন এখান থেকে যদি ডেল্টা T2 T1 আর এখানে এল ইজিকুলটা আমরা কি জানি আগের অঙ্কে করাইছি, এল ইজিকুলটা হচ্ছে টি মাইনাস বি। তাহলে আমরা যদি টি মাইনাস বিটা লিখে দিই আর হচ্ছে টি ইজিকুল টু 0, ঠিক আছে। তারপর হচ্ছে এখন আমরা কি করব, আমরা এখন এখানে কি করব, ডেল্টার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দিই। দেখেন আচ্ছা দেখেন এখানে গুণ করে দিই, গুণ করলে হচ্ছে T2 T1 ডেল্টার সাথে আমরা টি পাস, তারপর হচ্ছে কি ডেল্টা বি গুণ করার পর ডিটি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এটাকে রেখে দিই, এটাকে আমরা কয় নাম্বার দিব, 2 নাম্বারটা দিয়ে দিই, 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমরা ডেল্টা ভি যেটা ডেল্টা বি ওইটার মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ডেল্টা বি যে বিভব শক্তির যে পরিবর্তন ওটা আমরা পেয়ে গেছি, ওটা কি মাইনাস এফ ডেল্টা আর, একটু আগে দিয়ে বের করছি। তাহলে আমাদের এখন দরকার কি ডেল্টা টিটা, দেখেন ডেল্টা টিটা বের করে ফেলাই। ডেল্টা টিটা হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, আচ্ছা পরিবর্তন। তাহলে হচ্ছে টি ইজ ইকুয়াল টু আমরা জানি যে হাফ এম বি স্কোয়ার। তাহলে এখান থেকে যেহেতু পরিবর্তন তাহলে ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এখানে ডেল্টা টি দিলে এখানে ডেল্টা, তাহলে এখানে হাফ আর এখানে হচ্ছে হাফ এম বি দুইটা দিলাম, বাংলায় লিখছি। তারপরে এখান থেকে আপনার ক্যালকুলেশন করলে আসে ডেল্টা টি ইজ ইকুয়াল টু এম ভি ইন্টু ডেল্টা ভি, ঠিক আছে। আচ্ছা এটার ক্যালকুলেশন করলে এটা আসে। তারপর হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম বি আর এটা সমান কি লিখছে দেখেন, এটা হচ্ছে কি অর্থাৎ এটা যদি বেগ হয় তাহলে বেগের পরিবর্তনটা কি আমরা বি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিএক্স বাই ডিটিটা লেখা যায়, ঠিক আছে। এটা লেখা যায়। তাহলে সেখান থেকে যদি এক্সট্রা তো আমরা এক্স না, এটা আমরা আর ধরবো, কারণ হচ্ছে আমরা একটু আগে প্রথমে বলছিলাম যে কি হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যাইতেছে, তখন সেক্ষেত্রে আমরা এখানে আর ধরবো, ঠিক আছে, কণার সরণটা ধরবো। তো যদি সরণটা ধরি তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়, জিনিসটা হচ্ছে ডি, দেখেন ডি ডেল্টা আর বাই ডিটি, ঠিক আছে, সময়ের সাপেক্ষে। তাহলে এটা দাঁড়ায়। তাহলে পরবর্তী লাইন হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি ইন্টু ডি ডেল্টা আর বাই ডিটি, ঠিক আছে। আচ্ছা বিটা হচ্ছে কি বিটা এখন আর হয়ে যাবে, ঠিক আছে, বিটা এখন আর হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে বেগ না, এখানে হচ্ছে কি কণার সরণটা আমরা সরণ নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা এখন ডেল্টা টি ইজ ইকুয়াল টু পাইছি এম আর ডেল্টা আর টি ডিটা পাইছি, ঠিক আছে। এখন দেখেন এখন যদি আমরা এই সমীকরণটাতে, ঠিক আছে, এই সমীকরণটাতে 2 নম্বর সমীকরণে যদি আমরা এই ডেল্টা টি এবং ডেল্টা বি যেটা পাইছি ওটা যদি বসাই দিই তাহলে দেখেন কীরকম হয়। এখন সমীকরণ 2 নং সমীকরণে ডেল্টা টি এবং ডেল্টা ভি এর মান বসিয়ে দেখেন কি হয়। তাহলে T2 T1 এম আর ডি ডেল্টা আর বাই হচ্ছে কি ডিটি প্লাস কেন হয়েছে দেখেন, আপনারা বলবেন যে এখানে মাইনাস, ঠিক আছে, তো ওইখানে তো আমরা বের করছি এটা নেগেটিভ। দেখেন ডেল্টা বি ইজ ইকুয়াল টু, এটাকে যদি মাইনাসটা যদি এপাশে লিখি তাহলে এটা নেগেটিভ আসছে না, তো নেগেটিভ যদি এখানে আমি বসাই, এই সূত্র যদি বসাই নেগেটিভ কী হয়ে গেছে পজিটিভ হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝছেন,
ডেল্টা আর ডিটি ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এখন কাজ হচ্ছে আমাদের কি করা, ক্যালকুলেশন করা। দেখেন T2 T1, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি করতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার, আচ্ছা আগে করি আলাদা করে লিখি ডি ডেল্টা আর বাই ডিটি। আচ্ছা ডিটি, তারপর হচ্ছে প্লাস আবার ডেল্টা T2 সমাকলন T2 T1, তারপর হচ্ছে এটা থাকে এফ ডেল্টা আর ডি টি, ঠিক আছে, আলাদা করছি। তো দেখেন এই সূত্রটা কিসের সূত্র আসে, এটা হচ্ছে মূলত আপনার ইন্টিগ্রেশন অফ ইউডিবি যে সূত্রটা এটা আসে, ইন্টিগ্রেশন ইউডিবির সূত্র হচ্ছে ইউবি মাইনাস ইন্টিগ্রেশন অফ বি ডি ইউ, ঠিক আছে। তো এখান থেকে এটা বসাবেন, এটা বসানোর পর যেটা আসে দেখেন, আমি আর করব না ক্যালকুলেশন, এগুলো হচ্ছে আমরা ইন্টারে করছিলাম। ইন্টিগ্রেশন ইউডিবির সূত্র হচ্ছে ইউবি মাইনাস ইন্টিগ্রেশন বি ডি ইউ, ঠিক আছে। এটা এই সূত্রটা বসাবেন, সূত্রটা বসানোর পর যে মানটা আসে এটা হচ্ছে এফ আর ইন্টু ডেল্টা আর, ঠিক আছে। আর হচ্ছে এখানে কি আছে আপার আর হচ্ছে লোয়ার, এটা মাইনাস আর হচ্ছে কি থাকে T2 T1। আচ্ছা এটা হচ্ছে এটা লিখছি, এই মানটার মান এখানে এটা লিখলাম, দেখেন ইউবিটা লিখলাম এটা, আর পরবর্তী যে ইন্টিগ্রেশন বি ডিইউ আছে এটার মান আসে হচ্ছে ডেল্টা আর ইন্টু এম আর, এটা ইন্টিগ্রেশন করলে আর প্রাইম দিলাম, আর প্রাইম না দিয়ে আপনি আর ডট দেন সমস্যা নাই, যেটাই দেন আর ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে এটা আসছে, আর হচ্ছে প্লাস হচ্ছে কি পরবর্তী যেটা এটা ক্যালকুলেশন করার দরকার, এটা থেকে যাবে এফ ডেল্টা ডিটি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। যেটা ক্যালকুলেশন করে দেখবেন মানটা এটা আসবে। তারপরে এখান থেকে আমরা এখন কি করব, এগুলো বসাই দিব, বসানোর পর যে মানটা আসে ওটা আমি লিখি, দেখেন। আচ্ছা এম আর টি টু ডেল্টা আর T2 মাইনাস এম আর T1 ডেল্টা আর T1, ঠিক আছে, এটা আসছে। আর হচ্ছে মাইনাস আপনার এটা এফ ডেল্টা ইন্টিগ্রেশন T2 T1 ডেল্টা আর এম আর ডট ডিটি, আর প্লাস হচ্ছে এই মানটা ডেল্টা T2 T1 ডেল্টা আর ডিটি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন, আচ্ছা পরবর্তীতে বলছে যে প্রান্তিক বিন্দুতে যেহেতু প্রান্তিক বিন্দুতে ডেল্টা আর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। যেহেতু প্রান্তিক বিন্দুতে ডেল্টা আর ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যামিল্টনের নীতি অনুসারে বলা যায় যে T1 এবং T2 ভার্চুয়াল সরণ ডেল্টা আর 0 হয়, ঠিক আছে। কি বলছে দেখেন, প্রান্তিক বিন্দুতে ডেল্টা আর যদি 0 হয় তখন সেক্ষেত্রে হ্যামিল্টন নীতি অনুসারে আমরা বলতে পারি যে T1 এবং T2-তে ভার্চুয়াল যে সরণটা কি ডেল্টা আর, সেটা কি হয় 0 হয়, ঠিক আছে, 0 হয়। তাহলে 0 যদি হয় তাহলে এখান থেকে আপনার পরবর্তী লাইনটা আসে দেখুন, দেখেন 0 বিয়োগ 0 আসে, আর হচ্ছে মাইনাস ওই যেহেতু ডেল্টা আর মান 0 চলে আসছে এই কারণে ওটা কী হবে 0 হয়ে যাবে, ডেল্টা আর এম আর ডট ডিটি প্লাস হচ্ছে কি T2 T1 এফ ডেল্টা আর ডিটি। দেখছেন আপনার মানে যে ক্যালকুলেশন, অন্য সব অঙ্কের মধ্যে আপনার ক্যালকুলেশনটা করতাম আমরা আমাদের মতো, কিন্তু এই ক্যালকুলেশনের ভিতরে কি চলে আসছে আপনার সূত্র চলে আসছে, নীতি চলে আসছে। এই কারণে বলছি যে অঙ্কগুলো একটু জটিল, যে শুধু সূত্র আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আপনার দেখেন এটা মাইনাস আর এটা কি পজিটিভ, এই দুইটাকে একসাথে করলে কি আসে T2 T1 এফটা পজিটিভ, তাহলে এফ আর হচ্ছে মাইনাস, এখানে কি থাকে মাইনাস হচ্ছে কি এম আর ডট, আর আপনার ডেল্টা আর ডেল্টা ডিটিটা কি বাইরে রেখে দিলাম, এই হচ্ছে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে দেখেন পরবর্তীতে আরেকটা বলছে যে যে কোনো যথার্থ সরণ ডেল্টা আর এর জন্য উপরের সমীকরণ স্বতঃসিদ্ধ হতে হলে সমাকলিত অংশকে কি করতে হবে, অংশকে অবশ্যই 0 হতে হবে, ঠিক আছে, অবশ্যই 0 হতে হবে। অর্থাৎ দেখেন যে কোনো যথার্থ সরণ ডেল্টা আর এর জন্য, অর্থাৎ যথার্থ যে সরণগুলা
এগুলো ডেল্টা আর জন্য উপরে সমীকরণ স্বতঃসিদ্ধ হতে হলে এই সমীকরণটা স্বতঃসিদ্ধ অর্থাৎ এটার মানটা বের করতে হলে এটার মান হতে হলে কি করতে হবে সমাকলিত অংশকে কি করতে হবে অবশ্যই শূন্য হতে হবে। তাহলে এখান থেকে আপনার পরবর্তীতে লিখবেন যে এফ মাইনাস এম আর শুধু এটা থাকবে বাকিগুলো কি নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এরকম আর কি জিনিসটা এটা হচ্ছে নীতি কোন নীতি থেকে আসছে এটা বলছে। তাহলে এফ মাইনাস এম আর ডট এটা আমি মূলত যে জিনিসটা আপনার সূত্রটা ওইটা বলা নাই যে কোন সূত্রটাকে বলছে কে বলছে এটাই বলা আছে শুধু যে কোনো যথার্থ সরণ ল্যামডা ডেল্টা আর এর জন্য উপরের সমীকরণ স্বতঃসিদ্ধ হতে হলে কী করতে হবে সমাকলিত অংশকে অবশ্যই শূন্য হতে হবে। তো আপনারা একটু মনে রাখবেন জিনিসটা ক্যালকুলেশন করার পর আপনারা শুধু এই মানটা নেবেন বাকিগুলো কী করে দিবেন বাদ করে দিবেন পরীক্ষার সময়। ঠিক আছে, এই জিনিসটা এটা লিখবেন লেখার পর এটা মানটা নিয়ে নেবেন ইজ ইকুয়াল টু কি 0। তাহলে দেখেন এফ ইজ ইকুয়াল টু কী হবে এটাকে পাশে নিয়ে গেলে এম আর ডট তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু আর ডট ইজ ইকুয়াল টু আমরা এ লিখবো। তাহলে এ লিখলে আমরা কি আসে এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার আপনারা এখানে এটা লিখে দিবেন আর ডট ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা হচ্ছে কি আপনার অ্যান্সার। তো এই হচ্ছে যে প্রশ্ন খুবই জটিল কারণ হচ্ছে যে আপনার সূত্রগুলো আসে বারবার আর আপনার একটা থেকে আরেকটা চলে আসে আবার দেখেন ক্যালকুলেশনের ভিতরে সূত্র বসায় দিছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে বুঝে দেওয়ার জন্য কিভাবে কি হয়েছে আপনারা গাইডে যদি দেখেন তাহলে এগুলা সত্যি আসলে এগুলা মাথার উপর দিয়ে যাবে বুঝবেন না যে কিভাবে কি হয়েছে। সো এই ক্লাসগুলো যদি করেন একটু হলেও বুঝবেন একটু হলেও আপনারা উপকৃত হবেন পরীক্ষার সময় লিখতে পারবেন কোনটা থেকে কি হবে যে একটা পরে আরেকটা কি হবে এগুলো আশা করি লিখতে পারবেন এগুলো। ঠিক আছে, আমি যেভাবে বুঝেছি এভাবে যদি করেন আমি 100% শিওর বলতে পারবো যে আপনারা এগুলো করতে পারবেন পরীক্ষার সময়। ঠিক আছে, তো আজকে এতটুকুই 2টা অঙ্ক করেছি বাকি আরও 4-5টা আছে এই অধ্যায় অঙ্ক অনেকগুলা দেখে ওগুলো করাবো। ঠিক আছে, তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার যে করাইছি আজকে 1 নাম্বারটা এটা নোট দেখেন এই হচ্ছে প্রথম পৃষ্ঠা তারপর হচ্ছে আপনার দ্বিতীয় পৃষ্ঠা দেখেন এইভাবে আমি যেভাবে লিখছি এভাবে পরীক্ষার সময় লিখবেন দেখবেন একদম ফুল মার্কস দিবে। আর হচ্ছে এটা লাস্টে দিয়ে বলছিলাম যে লাইনগুলো লিখবেন এগুলো লিখে দিছি এখানে। তাই হচ্ছে 2 নাম্বারটা দেখেন তারপর হচ্ছে এটা আচ্ছা পরবর্তী হচ্ছে এটা শেষ। ঠিক আছে।